নোলক আল মাহমুদ। হ্যাঁ, আল মাহমুদ বাংলাদেশের যে কবিরা রয়েছে, কবিদের কিন্তু একজন খ্যাতিমান একজন ব্যক্তি বলা যায়। কেন? তার মাধ্যমে আমরা অনেক কিছু লোকান্তর একটা কবিতা ছিল, আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম, খুব সুন্দর একটা কবিতা। এই কবিতাটা থেকে বোঝা যায় যে বাঙালি জাতিদের উদ্ভবটা কোথা থেকে, বাঙালি জাতি কেন আজকে যুদ্ধ হাঙ্গামা এগুলো থেকে হচ্ছে এগিয়ে আবার ঐক্যবদ্ধ হতে প্রচেষ্টা লাভ করে। যেমন 24-এর আমরা দেখলাম কিন্তু যে স্বৈরাচারী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে ছাত্ররাও কীরকম হচ্ছে একাগ্রতা হয়, একাগ্র ঐক্য, এগুলো হচ্ছে মিলবন্ধনের মাধ্যমে দেশকে হচ্ছে স্বৈরাচার মুক্ত করতে পারে। তার প্রমাণ কিন্তু 24 সালেই জ্বলন্ত প্রমাণ, আগস্ট মাস। দেখো, এই কবি আল মাহমুদ জন্মগ্রহণ করেন 1936 সালে। কত সালে? 1936 সালে। একে নাগরিক কবি বলা হয় কিনা সন্দেহ, বলা হয় হয়তো। এবং মৃত্যুবরণ করেন সাম্প্রতিক সময়ে বলা যায় 5-6 বছর আর কি পূর্বে, 2019 সালে। তার উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে যদি আমরা আসি, লোকান্তর, যেটা তোমাদেরকে বললাম একটু আগে, এটা আমরা পড়ছিলাম ইন্টারমিডিয়েটে, কালের কলস, সোনালী কাবিন। তো এনার নিচে যে কবিতাটা দেওয়া আছে সেটা হচ্ছে নোলক। নোলক বলতে বুঝতেই তো পারতেছ, কোনো অলঙ্কার, নাকে বলার অলঙ্কার। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। এখানে কিন্তু দেখো প্রতীকী একটা কবিতা, মায়ের নোলক হারিয়ে গেছে, মানে অলঙ্কার একটা হারিয়ে গেছে, সন্তান কিন্তু হচ্ছে এ মাথা টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমাদের যে বাংলাদেশের কিন্তু হচ্ছে একটা অঞ্চল যেটা আর কি রয়েছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কিন্তু এর হচ্ছে বিস্তৃতি। তুমি যদি হচ্ছে এখানে তেঁতুলিয়া যাও, আমাদের তেঁতুলিয়া যদি যাও, তেঁতুলিয়া থেকে টেকনাফ আর কি পাড়ি জমাইবা, তার মানে তুমি বাংলাদেশের হচ্ছে সব জায়গায় আর কি শেষ করে দিলে, এমন একটা পরিস্থিতি। মানে এটাই শেষ, দুইটাই শেষ প্রান্ত, উত্তরের এটা আর ওদিকের হচ্ছে ওটা, এই বিষয়টা। তো সেটাই আর কি খোঁজার কথা বলা হচ্ছে, যে খুঁজতেছি। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? এই কার কাছে গিয়েছিল? নদীর কাছে। কে গিয়েছিল? কবি গিয়েছিল, গিয়ে প্রশ্ন করছে যে তোমার কাছে কি ওটা আছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। মাছ আবার মাছ এখানে রয়েছে পুকুরের মধ্যে, সুতরাং সেই কারণে পুকুর হচ্ছে প্রত্যুত্তর দিচ্ছে যে হাত দিও না বা ছুঁয়ো না। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে। এই কোন বেড়ের বাঁকে? হরিণ বেড়ে। তাহলে এখানে দেখো কল্পনা অতীত বলা হচ্ছে যে এমন একটা বিষয় যে যেখানেই যাও না কেন, বাঁকে যাও বা তুমি যেখানে যাও, যে অঞ্চলে যাও, যে কিনারায় যাও, যে যে তটে যাও, যে নদীর কূলে যাও, যেখানে যাও না কেন, তোমাকে হচ্ছে হাত দিতে বারণ করা হচ্ছে। আর কাঁদতেছে, কে কাঁদতেছে? তিতাস নদী। তিতাস একটি নদীর নাম, সুন্দর একটা আর কি মনে করো উপন্যাস, এই উপন্যাসটা পড়িও, ভালো লাগবে তোমাদেরকে। সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে, সাদা পালক বকরা, বকরা বলতে বক, হ্যাঁ, সাদা যে বকগুলো রয়েছে সেই বিষয়টা বলা হচ্ছে। এরপর দেখো পরপৃষ্ঠা যদি আমরা একটু আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক। মানে জলকে অতিক্রম করে নদী কিনার, পুকুর, ঘাট, হ্রদ যেগুলো রয়েছে সবগুলোকে আর কি ছেড়ে আমরা মনে করো যে হচ্ছে আর এক দিকে চলে গেলাম, বনের দিকে। কোন দিকে? বনের দিকে চলে গেলাম। সবুজ বনের হরির টিয়ে করে রে ঝিকমিক। তাহলে হরির টিয়ে মানে কি? সবুজ টিয়ে। কেমন টিয়ে? সবুজ টিয়ে, কেউ ঝিকমিক করতেছে, একটা আলো দিচ্ছে আর কি। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই, মানে ঘরে যেতে চাই। তাহলে সে দেখো যে লেখক এখানে বনের কাছেও মিনতি জানাচ্ছে, প্রার্থনা জানাচ্ছে, আবেদন জানাচ্ছে যে হচ্ছে আপনি কি এটা ফিরিয়ে দিবেন? ফিরিয়ে দিলে আমি ঘরে নিয়ে যাব আমার মায়ের সোনার দুল বা গহনা। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাকপাখালি বনের সাধারণ, যে আমরা শুধুমাত্র পাকপাখালি, আমরা বনের মধ্যে থাকি, বনে বসবাস করি। আর তোমার মায়ের সোনা হারিয়ে গেছে না কি হারিয়ে গেছে সেটা তো আমরা খুঁজে দিতে পারি না, আর আমাদের সেই সক্ষমতাও নেই। এরপরে দেখো বলা হচ্ছে সবুজ চুলে ফুল পিন্দেছি নোলক পড়ি না তো। ফুল পিন্দেছি মানে কি? ফুল পড়েছি, আমরা কিন্তু নোলক পড়ি না। মানে যে অলঙ্কার, তোমার মায়ের যে অলঙ্কার, সেটা কিন্তু আমরা পরিধান করি না বা ব্যবহার করি না। ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। তবে হ্যাঁ, তোমার মায়ের নোলক হারিয়ে গেছে, ঠিক আছে, সেগুলো যদি আমরা নাও দিতে পারি, কিন্তু আমরা ফুলের যে গন্ধ একটা রয়েছে সেই সুবাসটা আমরা তোমাদেরকে দিতে পারি যদি তুমি হাত পাতো। এই কী পাতো? যদি তুমি হাত পাতো তাহলে সেগুলো আমরা তোমাকে দিতে পারি। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক। পাহাড় আবার দেখাচ্ছে আহার ভরা বুক, যে ক্ষুধার্থ সে তার চেহারাটা দেখাচ্ছে, বুকটা দেখাচ্ছে। হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ। হরিণগুলো কি পাতিয়ে রাখতেছে, মানে আর কি হচ্ছে পাতার মধ্যে মধ্যে
বাকি রাখতেছে, চোখ গুলো একদিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে থাকার কি যেটাকে বোঝায় সেই অবস্থায় আর কি রয়ে গেছে। এরপরে দেখো বলা হচ্ছে এলিয়ে খোপা রাত্রি এলেন। এলিয়ে খোপা তো বললাম, এলিয়ে খোপা মানে কি বলো তো দেখি, খোপা খুলে। হ্যাঁ, এলিয়ে খোপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা, মানে যখন রাত্রিটা নেমে আসলো অন্ধকারের মতো, চুলের মতো যে কালো আর কি অন্ধকার রাত নেমে আসলো সেটা কল্পনা করা হচ্ছে। বাড়ালাম পা, আমার মায়ের সোনার গয়নার ছাড়া ঘরকে যাব না। এখানে আবার লেখক আর একটা প্রত্যাশা ব্যক্ত করতেছেন, মনের কথা ব্যক্ত করতেছেন যে আমার মায়ের সোনা যতক্ষণ আমি পাবো না ততক্ষণ আমি ঘরে ফিরে যাব না, যতক্ষণ গয়না পাবো না। গয়নাটা কি নোলক, যে গয়নাটা আমি যতক্ষণ পাবো না ততক্ষণ আমি ঘরে ফিরে যাব না। এখানে একটা বিষয় বলা হচ্ছে, এটা তোমাদেরকে প্রথমে তো বললাম যেটা প্রতীকী গল্প, এই গল্পটার অনেক ছানি নজুল আছে, মানে তাৎপর্য আছে, ব্যাখ্যা বিশ্লেষণ আছে, যে কথাটা দ্বারা কী বোঝানো হয়েছে। কথাটা দ্বারা যে শুধু মায়ের গয়নাকে বোঝানো হচ্ছে এমনটা না, মায়ের যে অধিকার, ভাষাগত যে একটা অধিকার আমাদের রয়েছে, বুঝতে পারছো কি, নিজেদের বেঁচে থাকার যে একটা অধিকার রয়েছে, আমরা যে বাঙালি, আমরা যে স্বাধীনতা একটা প্রিয় ব্যক্তি, স্বাধীন দেশে থাকতে চাই, তার প্রতীকী রূপ হচ্ছে এই গল্পটা। বুঝতে পারছো কি, গল্পটা হয়তো বা আকার ইঙ্গিতে ছোট, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের করতে গেলে অনেক বড়। তো এই গল্পটাই তোমাদের সঙ্গে ছিলাম আজকে আলোচ্য বিষয়।